আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলা উচ্চারণের নিয়ম। যে উচ্চারণের নিয়মটা তোমাদেরকে আমরা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে দুই জায়গায় পড়াইছি, তারপরও এখনো আমরা আবার নতুন করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, কেননা এটা তোমাদের পরীক্ষায় আসবে। ফার্স্ট ইয়ার ফাইনাল দাও, প্রি টেস্ট দাও, টেস্ট দাও, ইন্টারমিডিয়েট ফাইনাল দাও, যেখানেই দাও না কেন তোমাদের এই প্রশ্নগুলো আসবে। এই প্রশ্নগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে, হয় তোমাদেরকে উচ্চারণ লিখতে হবে নতুবা তোমাদেরকে উচ্চারণের নিয়ম লিখতে হবে। এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই তোমাদের আসবে। আর আজকে আমি তোমাদের আলোচনা করব বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে। আচ্ছা, তো বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করার আগে তোমাদের আমি কিছু কথা বলে নেই। ধ্বনি বা বর্ণ উচ্চারণের আলোচনা, এটাকে বলে ধ্বনি বা বর্ণ উচ্চারণের আলোচনা। ভাষা বহতা নদীর মতোই নিরন্তর বহমান। নদী যেমন স্থান ও কালের ব্যবধানে গতিপথ পাল্টায়, ভাষাও তেমনি। নদী এঁকে বেঁকে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে তার গতিপথ পাল্টে নিচ্ছে, ঠিক তদ্রুপ ভাবে ভাষাও তেমনি। তাই দেখা যায় যে কোনো জীবন্ত ভাষারই বানান ও উচ্চারণ পরিবর্তনশীল। তাই দেখা যাচ্ছে কি যে কোনো জীবন্ত ভাষারই কি বানান ও উচ্চারণ পরিবর্তনশীল। বাংলা একটি জীবন্ত ভাষা, আমরা জানি বাংলা একটি জীবন্ত ভাষা এবং এটা নিরন্তর রূপান্তরের মাধ্যমে এই ভাষা সমৃদ্ধ হচ্ছে। এই ভাষাটা নিরন্তর অর্থাৎ প্রতিনিয়ত এই ভাষাটা রূপান্তরিত হচ্ছে এবং রূপান্তরের মাধ্যমে এই ভাষা সমৃদ্ধ হচ্ছে। কাজেই এই শব্দের বানান ও উচ্চারণ চিরস্থায়ী নয়। এর যে শব্দের বানানগুলো আগে আমরা সারি, বাড়ি, নারী, গাড়ি, হাড়ি এগুলো সব দীর্ঘিকার দিয়ে লিখতাম, এগুলো এখন আর আমরা দীর্ঘিকার দিয়ে লিখি না, এখন এগুলো আমরা রস্বইকার দিয়ে লিখি। তাই বানান এবং উচ্চারণ আগে যে উচ্চারণগুলো যেভাবে খুশি করে ফেলতাম এখন সেভাবে না, এখন আমরা নির্দিষ্ট কিছু উচ্চারণ করি। যেমন আগে আমরা বন্যা বলতাম, এখন আমরা বন্যা বলি না, এখন আমরা বলি বন্যা। কন্যা বলি না, কন্যা। ঠিক উচ্চারণগুলো এরকমই হয়। এজন্যই বলছে যে শব্দের বানান ও উচ্চারণের চিরস্থায়ী রূপ নেই। তাছাড়া বানান ও উচ্চারণের মধ্যে রয়েছে পার্থক্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম আবিষ্কার করেন যে বাংলা ভাষার বানান ও উচ্চারণের পার্থক্য রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে এটা আবিষ্কার করেন যে বানান এবং উচ্চারণের মধ্যে যে পার্থক্য রয়েছে, অর্থাৎ বানান অনুযায়ী উচ্চারণ হয় না অথবা উচ্চারণ অনুসারে বানান হয় না। পর্যবেক্ষণের মনোভাব নিয়ে একটু গভীরভাবে দেখলে আমরা সহজে উল্লিখিত সত্য উপলব্ধি করতে পারি। সেই সত্য উপলব্ধি করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে বাংলা উচ্চারণের কিছু নিয়ম। বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে আছে আদ্য অ, অর্থাৎ শুরুতে যে অ থাকে সেই অ এর কিরকম উচ্চারণ করতে হয়, মধ্য অ, শব্দের মাঝখানে যখন অ থাকবে সেই অ এর কিরকম উচ্চারণ করতে হয়, অন্ত অ, শব্দের শেষে যে অটা থাকে সেই অ এর কিরকম উচ্চারণ করতে হয়। তাছাড়াও আছে বফলা, মফলা, হফলা, বাংলা উচ্চারণের নিয়ম এটা আছে। তো এই সবগুলো নিয়মই আমরা পর্যায়ক্রমে শিখব। আজকে আমরা শিখব বাংলা উচ্চারণের 5টি নিয়ম। যে কোনো 5টা নিয়ম আমরা বাংলা উচ্চারণের জন্য শিখে নিব। এরপরে আবার আদ্য, মধ্য, অন্ত, বফলা, মফলা, হফলা, হ এগুলো নিয়ে আমরা আবার শিখব। আচ্ছা, তাহলে প্রথম যে নিয়মটা আছে সেই প্রথম নিয়মটা আমরা একটু শিখে নিই। বাংলা উচ্চারণের নিয়ম।
দেখো আমরা যে প্রথম নিয়মটা লিখলাম, প্রথম নিয়মটার মধ্যে প্রথমেই লিখলাম আদ্য অয়ের পরে যফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে উয়ের মতো হয়। এটা আমরা প্রথম নিয়মটা আমরা লিখলাম। এই প্রথম নিয়মটাতে যেটা আমরা বলছি যে আদ্য অয়ের পরে শব্দের শুরুতে যদি অ থাকে এবং সেই অয়ের পরে যে ব্যঞ্জন বর্ণটা থাকবে সেই ব্যঞ্জন বর্ণের মধ্যে যদি জফলা থাকে তাহলে সেই বর্ণের উচ্চারণ অয়ের মতো হবে না, সেই বর্ণের উচ্চারণ হবে কিসের মতো? ওয়ের মতো। যেমন অদ্য, অদ্য আমি লিখছি উচ্চারণটা হয়েছে কি উদ্য, ও দয় নিচে হসন্ত দয়কার দো, উদ্য। কন্যা, তাহলে এখানে প্রশ্ন তুমি করতেই পারো, ম্যাডাম বলছেন অ লিখলেন ক ব, হ্যাঁ ক কখনই অছাড়া উচ্চারিত হতে পারে না, ক সবসময় স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হবে, ব্যঞ্জন বর্ণ যা আছে স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হবে। যেমন ক অয়ের সাথে উচ্চারিত হচ্ছে, ব অয়ের সাথে উচ্চারিত হচ্ছে। এই যে ক প্লাস ব আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ব প্লাস অ এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। অদ্য হয়ে গেল উদ্য, কন্যা হয়ে গেল কন্যা, বন্যা হয়ে গেল বন্যা। আচ্ছা, এবারে আমরা দ্বিতীয় নিয়মের মধ্যে চলে যাই। দ্বিতীয় নিয়মটা হচ্ছে পদের মধ্যে কিংবা শেষে বফলা থাকলে সংযুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণের দ্বিত্ব ঘটে থাকে। এটাও তোমাদেরকে লিখেই আমাদেরকে বোঝাতে হবে, কারণ না লিখলে তোমরা এই নিয়মগুলো বুঝতে পারবে না। এই জন্য তোমাদেরকে নিয়মগুলো আমাদের লিখে লিখে বোঝাতে হবে। এই যে দেখো আমি তোমাকে যে 2 নম্বর নিয়মটা লিখলাম, 2 নম্বর নিয়মটা আমি লিখলাম যে পদের মধ্যে কিংবা শেষে বফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব ঘটে থাকে। তাহলে এখানে বফলাযুক্ত, বফলা কোনো একটা বর্ণের সাথে যুক্ত হবে, তাহলে শব্দের মধ্যেও হতে পারে এটা, শেষেও হতে পারে এটা। তাহলে শব্দের মধ্যে কিংবা শেষে বফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ কি হয়ে থাকে? দ্বিত্ব ঘটে থাকে। দ্বিত্ব মানে দুইবার, যে বর্ণটার মধ্যে আমার বফলাটা থাকবে সেই বর্ণটাকে আমার দুইবার উচ্চারণ করতে হবে। যেমন এখানে আমি কি লিখেছি? ঈশ্বর, ঈশ্বর এখানে আমি দীর্ঘিকার দিয়ে লিখেছি, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমি ঈশ্বর রসইকার দিয়ে লিখেছি। প্লাস দেখা গেছে এই যে তালব্য শ-এর সাথে ব আছে, এই বয়ের উচ্চারণ আমরা দুইবার লিখেছি। তালব্য শ নিচে হসন্ত, তালব্য শ বয়শূন্য র, ঈশ্বর, বিশ্ব বয় বিশ্বকার, তালব্য শ নিচে হসন্ত, তালব্য শ-কার শ, বিশ্ব। তাইলে পদের মধ্যে কিংবা শেষে বফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণের দ্বিত্ব ঘটে থাকে। সংযুক্ত যে ব্যঞ্জন বর্ণটা থাকে সেই ব্যঞ্জন বর্ণটাকে আমাদের দুইবার উচ্চারণ করতে হয়। 3 নম্বর নিয়মে হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণের সংযুক্ত মফলার উচ্চারণ হয় না। আমরা কিছু যুক্ত ব্যঞ্জন বর্ণ ব্যবহার করি, যেই ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে আমরা মফলা দেই, সেই মফলার উচ্চারণ আমরা কখনই করি না। যেমন আমরা সূক্ষ্ম, সূক্ষ্ম উচ্চারণ আমরা করেছি ঠিকই, কিন্তু যখন আমরা এটা লিখবো তখন সেখানে অবশ্যই মফলা আমাদের থাকবে, সেই মফলার উচ্চারণ আমরা করি না। সূক্ষ্ম, যক্ষা,
শ্মশান, এগুলোতে কি করি না আমরা মফলার উচ্চারণ আমরা করি না। তাই নিয়মটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণের সংযুক্ত মফলার উচ্চারণ হয় না, বা যেসব ব্যঞ্জন বর্ণের সাথে মফলা যুক্ত থাকে সেই মফলার উচ্চারণ হয় না। যুক্ত ব্যঞ্জন বর্ণের মফলার উচ্চারণ হয় না। যুক্ত ব্যঞ্জন বর্ণ নিজে একটা যুক্ত ব্যঞ্জন বর্ণ, তার সাথে আবার মফলা যুক্ত হয়েছে, এজন্য মফলার উচ্চারণ হয় না। ঠিক তদ্রুপভাবে যক্ষা, যক্ষার মধ্যে ক্ষীয় আছে, ক্ষীয় নিজেই একটা যুক্ত ব্যঞ্জন বর্ণ, তার সাথে মফলা যুক্ত হয়েছে, তালব্যস্বরের সাথে মফলা যুক্ত হয়েছে শ্মশান বানানে। তাইলে আমরা শব্দের শুরুতে বা শেষে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে এবং যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যদি মফলা যুক্ত থাকে তাহলে সেই মফলার উচ্চারণ হয় না। এভাবে যদি আমরা বলি তাহলে সেন্টেন্সটাও পড়া হয় এবং দেখা গেছে তোমাদের বুঝতেও সুবিধা হয়। যেমন আমরা কি লিখেছি সূক্ষ্ম, সূক্ষ্ম বানানটা আমরা লিখেছি দন্ত স দিয়ে এবং দীর্ঘকার দিয়ে। যখন আমরা উচ্চারণটা লিখেছি তখন আমরা উচ্চারণটা লিখেছি তালব্যস্বর সু পরে নিচে হসন্ত ক্ষয়কার খ। তোমাদেরকে আরো একটা নিয়ম আমি বলি, ক্ষীয়র উচ্চারণ হবে ক এবং খ সহযোগে। যদিও আমরা ক্ষীয়র উচ্চারণটা জানি ক এবং মূর্ধন্য সহযোগে, ক্ষীয়টা সংযুক্ত একটা ব্যঞ্জন বর্ণ। কিন্তু এখানে আমাদের যে উচ্চারণ সেই উচ্চারণে ক্ষীয় হয়ে যাবে ক এবং খ, এই জন্য আমরা কি দিলাম সূক্ষ্ম। যক্ষা, যক্ষা বানানটাও আমরা ঠিক তদ্রুপ ভাবেই করবো। জ পয়ের নিচে হসন্ত ক্ষয় চন্দ্রবিন্দু আকার যক্ষা। শ্মশান, তারপর স্বয়ের নিচে ম, তারপর স্বয়ের সা দন্তন্য। শ্মশান উচ্চারণটা কি করলাম তারপর স, তারপর স্বয় চন্দ্রবিন্দু আকার দন্তন্য শ্মশান। এভাবে আমরা উচ্চারণটা করব। আচ্ছা, এবার আমরা চলে যাই 4 নাম্বার নিয়মে। 4 নাম্বার নিয়মটা হচ্ছে পদের মধ্যে কিংবা শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ হয় না। এখানে আমরা যখন সন্ধ্যা উচ্চারণ করি, স্বাস্থ্য উচ্চারণ করি, অন্ত উচ্চারণ করি, তখন কিন্তু আমরা জফলার উচ্চারণ করি না। সেটাই এখানে বোঝানো হচ্ছে যে পদের মধ্যে কিংবা শেষে। পদ বলতে আমরা শব্দটাকে বুঝি শব্দের সুর মধ্যে কিংবা শেষে, শব্দের মাঝখানে হতে পারে বা শেষে হতে পারে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ হয় না।
দেখো 4 নম্বর নিয়মটা আমি লিখেছি। 4 নম্বর নিয়মটা আমি লিখেছি, শব্দের মধ্যে কিংবা শেষে যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা যুক্ত হলে, এই যে 9 ধ, এটা একটা যুক্ত ব্যঞ্জন বর্ণ, এর সাথে যখন আমি জফলা দিলাম তখন সেই জফলার উচ্চারণটা হয় না। স্বাস্থ্য, এখানে শয় ব আছে, এখানে শয় থ আছে, এই শয় থটা হচ্ছে আমার যুক্ত ব্যঞ্জন বর্ণ, এই শয় ব আমার যুক্ত ব্যঞ্জন বর্ণ, তো আমার জফলাটা আছে শয় থয়ের সঙ্গে, এখানে এই জফলার উচ্চারণ হয় না। অন্ত নয়ের নিচে ত আছে, এর সাথেও জফলা আছে, এটার এই জফলার উচ্চারণ হয় না। তাইলে আমি যে নিয়মটা লিখেছি, পদের বা শব্দের মধ্যে কিংবা শেষে, শব্দের মধ্যে কিংবা শেষে, মাঝখানে হতে পারে, শেষেও হতে পারে, যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা যুক্ত হলে, যুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে যখন আমার জফলা যুক্ত হবে, সাধারণত সেই জফলার উচ্চারণ হয় না। সাধারণত জফলার উচ্চারণ হয় না। লিখলাম যেমন সন্ধ্যা, সন্ধ্যার উচ্চারণটা আমি কি করলাম, সন্ধ্যা। তোমাদেরকে আমি বলি, এখানে বলতে পারো ম্যাডাম লেখলেন সন্ধ্যা, উচ্চারণ লিখলেন সন্ধ্যা। আমরা প্রথমেই কিন্তু একটা নিয়ম করেছিলাম যে শব্দের শুরুতে যদি অ থাকে এবং অ এর পরে যদি জফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে ওয়ের মতো হয়ে যাবে। প্রথম নিয়মটাকে এটা আমরা করেছিলাম, যার কারণে এটা হয়ে গেল সন্ধ্যা, হয়ে গেল কি সন্ধ্যা। স্বাস্থ্য হয়ে গেল স্বাস্থ্য, তালবসায়তসা দন্তস্ব ক্ষয়কার্থ স্বাস্থ্য, অন্ত হয়ে গেল অন্ত, হরেও নয় সুন্দর ক্ষয়কার্থ। প্রয়োজন অনুসারে যেই হসন্তগুলো যেখানে দিচ্ছি সেখানে তোমাদেরকে সেই হসন্তগুলো দিতে হবে। আচ্ছা, আমরা 4 নম্বর নিয়ম শিখলাম। 5 নম্বর নিয়মটাতে আমরা এখন চলে যাব। এখানে দেখো 5 নম্বর নিয়মটা যে লিখলাম, যে শব্দের মাঝে বা শেষে, শব্দের মাঝখানে হতে পারে বা শেষে হতে পারে, উভয়ের উচ্চারণ ক খ হয়ে থাকে, কয়েকটা খ হয়ে থাকে। একটু আগে আমি তোমাদেরকে এই কথাটা বলেছিলাম, যেমন পক্ষ, পক্ষর উচ্চারণটা আমরা কি লিখবো, পক্ষ, পরকার প, পরমিচসন্ত খরকার খো, পক্ষ। দুভাবে লিখলাম। সাক্ষী, সাক্ষীর উচ্চারণটা আমরা কি লিখলাম, তালবসায়তসা পরমিচসন্ত খরসিকা খি, সাক্ষী। দক্ষ, দক্ষর উচ্চারণটা আমরা কি লিখবো, দরকার দু, পরমিচসন্ত খরকার খো, দক্ষ। এই গেল আমাদের বাংলা উচ্চারণের 5টি নিয়ম। আমি তোমাদেরকে বলেছিলাম আদ্যয়ের কথা, মধ্যয়ের কথা, অন্তয়ের কথা। এখন আমরা সেখানে চলে যাব, বাংলা উচ্চারণের নিয়মগুলো শিখে দেন আমরা সেখানে চলে যাব। যদিও এটা তোমাদের রিভিউ ক্লাস, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে ফার্স্ট পার্ট আছে, ফার্স্ট পার্টে তোমাদের সৃজনশীল আছে, বহু নির্বাচনী প্রশ্ন আছে, কবিতাগুলো আছে, গল্পগুলো আছে, এগুলো তোমরা খুঁজে 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 ভালোভাবে পড়ে নাও, টুকটুক করে পড়ে নাও। কারো কোথাও সমস্যা হলে আমাদেরকে জানাও, আমরা সেগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব।
এটাও তোমাদের একটা প্রশ্ন। উদাহরণ সহ আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম লিখো। এই প্রশ্নটা দিয়ে আমি আবার আলোচনায় চলে যাব। তোমাদেরকে আমি একটু আগেই বলেছিলাম যে আদ্য অ মানে শব্দের শুরুতে যে অ আছে সেই অটাকে বোঝায়। তাহলে আদ্য অ, আমরা সেই আদ্য অ এর নিয়মে চলে যাব। আচ্ছা, এখানে যে নিয়মটা আমি লিখেছি, দেখো শব্দের আদিতে যদি অ থাকে, এই কথাটা যদি তুমি না লিখো, আদিতে না লিখো, তুমি লিখতে পারবে শব্দের শুরুতে যদি অ থাকে এবং অ এর পরে যদি রস্যই রস্য বা দীর্ঘকার থাকে, তবে সেই অ এর উচ্চারণ অ এর মতো না হয়ে ও এর মতো হয়। যেমন ছবি, একটু আগেই বলেছিলাম যে ম্যাডাম আপনি বললেন অ লিখলেন ছ, তাহলে আমার ছয়ের উচ্চারণও অ দিয়েই হবে, কারণ ছবি যখন আমি ছ উচ্চারণ করতেছি তখন অবশ্যই আমার অ চলে আসতেছে নদী, যখন আমি ন উচ্চারণ করতেছি তখন আমার অ চলে আসতেছে অভিধান, অনুমান, অরুণ, এগুলো সবই আমার কিসের নিয়ম? অ এর উচ্চারণের নিয়ম, আদ্য অ উচ্চারণের নিয়মের মধ্যে পড়ে। শব্দের আদিতে বা শুরুতে যদি অ থাকে এবং তারপরে রস্যই দীর্ঘ বা রস্যকার দীর্ঘকার থাকে, তবে সেই অ এর উচ্চারণ অ এর মতো না হয়ে ও এর মতো হয়ে যায়। যেমন ছবি, ছবিটা আমি কি লিখলাম? ছবি, ছয়কার ছ বয়স্ক বি, কারণ আমার নিয়মিত আছে যে ছ অ থাকবে না, ও হয়ে যাবে, সেখানে হয়ে গেল ছবি। নদী, নদী ন থাকবে না, নয়কার ন হয়ে যাবে নদী। অভিধান হয়ে গেল অভিধান, অনুমান হয়ে গেল অনুমান। আচ্ছা, ঠিক তদ্রুপ ভাবে তোমরা করতে পারবে, অনুরোধ করতে পারবে, অরুণ করতে পারবে, এগুলো অনেকগুলো শব্দ আছে, তোমরা এগুলোকে করতে পারবে। দ্বিতীয় নিয়মে আমরা যখন যাব, দ্বিতীয় নিয়মটা কি আছে সেটা তোমাদেরকে আগে জানাই, যেন তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি। দ্বিতীয় নিয়মটাতে আছে আদ্য অ এর পরে যকারযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়। আমরা বাংলা উচ্চারণের প্রথম যে নিয়মটা, সেই নিয়মটাই কিন্তু এখানেও চলে আসছে, যে আদ্য অ এর পরে যকারযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে, শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপরে যদি যকারযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে সেই অ এর উচ্চারণ অ এর মতো না হয়ে কিসের মতো হয়ে যাবে? ও এর মতো হয়ে যাবে। যেমন এখানে আমরা কি দিতে পারি? এখানে আমরা বন্যা দিতে পারি, পদ্য দিতে পারি, কন্যা দিতে পারি, অত্যাচার দিতে পারি।
যে নিয়মটা দেখো, 2 নম্বর নিয়মটা আমরা কি বললাম, যে শব্দের শুরুতে যদি অ থাকে, অয়ের পরে যদি যখনযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে ওয়ের মতো হয়ে যাবে। এখানে আমরা কি দিলাম, পদ্ম, পদ্মটা কি দিলাম, পদ্ম, পয়কার পদ, দয়ের নিচে হসন্ত, দয়কার দো, পদ্ম। কন্যাটা কি দিলাম, বন্যা, কন্যা কি দিলাম, কন্যা। অত্যাচার হয়ে গেল অত্যাচার, অত্যাচার। আচ্ছা, এরপর আমরা 3 নম্বর নিয়মে চলে যাই। আদ্য অয়ের পরের ধ্বনিতে রিকার থাকলে অয়ের উচ্চারণ উকারের মতো হয়। আদ্য অয়ের পরের ধ্বনিতে যদি রিকার থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ কিসের মতো হয়ে যাবে, ওয়ের মতো হয়ে যাবে। আদ্য অয়ের পরের ধ্বনিতে রিকার থাকলে, এটা তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি তোমাদের জন্য 3টা উদাহরণ দিলাম, আর কিছু লেখা যেত। আচ্ছা, আদ্য অয়ের পরে যদি রিকার থাকে, শব্দের শুরুতে যদি অ থাকে এবং অয়ের পরে যদি রিকার থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে ওয়ের মতো হয়ে যায়। আদ্য অয়ের পরে ধ্বনিতে রিকার থাকে, আদ্য অয়ের পরে যদি কি থাকে, রিকার থাকে, এই রিকার বর্ণটা থাকে। শব্দের শুরুতে যদি অ থাকে এবং অয়ের পরে যদি রিকার থাকে, এই রিকারের সংক্ষিপ্ত রূপ কিন্তু এটা। রিকারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার, রিয়ের সংক্ষিপ্ত রূপ রিকার। তাহলে আদ্য অয়ের পরের ধ্বনিতে যদি রিকার থাকে, তাহলে অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে কিসের মতো হয়ে যাবে, ওয়ের মতো হয়ে যাবে। যেমন আমরা কি লিখলাম, মসৃণ, মসৃণের উচ্চারণ করতে হবে মসৃণ। এখানে রিকারটা থেকে থাকবে, রিকারের কারণে কোনো হেরফের হবে না, শুধুমাত্র রিকার দেওয়ার কারণে আমার ময়ের উচ্চারণটা কি হয়ে যাবে, ওয়ের মতো হয়ে যাবে। মসৃণ হয়ে যাবে মসৃণ। বক্তৃতা হয়ে যাবে কি, বক্তৃতা। বুক বয়কার বুক, আর নিচে হসন্ত, তয়কার ট্রি, তয়কারটা বক্তৃতা। যকৃত হয়ে গেল যকৃত, জয়কার যোগ, আর নিচে যকৃত। এরপরে আছে কি, কর্তিকারক। কর্তিকারক আমরা দিতে পারি, কর্তিকারকটা দিলে কিভাবে দিতে হবে, এই যে দেখো, এখানে আমরা দেখলাম কর্তিকারক কিভাবে, কারণ এখানে কয়ের মধ্যে কি নেই, ওকার নেই, এখানে আমরা ওকার দিলাম। এখানে যে রেফের জন্য আমরা কি দিলাম, বসনরা দিলাম। ঠিক তদ্রুপ ভাবে রিকারটা ঠিকই আছে, তয়কার ট্রি, এরপরে তয়কার কা, রয়ের মধ্যে আবার ওকার দিলাম। তাহলে এভাবে আমাদেরকে করতে হবে। তাহলে আদ্য অয়ের পরের ধ্বনিতে রিকার থাকলে, রিকারের এই চিহ্নটা থাকলে বা রিকার নিজে থাকলে অয়ের উচ্চারণ কিসের মতো হবে, অয়ের মতো না হয়ে ওয়ের মতো হয়ে যাবে।
যেমন আমরা কি লিখলাম মসৃণ, মসৃণের উচ্চারণটা কিভাবে করলাম মুসৃণ। এখানে রিকার থাকার কারণে ময় উচ্চারণটা কি কেমন হয়ে গেল উকার যুক্ত হয়ে গেল, ময় উকার বক্তৃতা হয়ে গেল বক্তৃতা, যকৃত হয়ে গেল যকৃত, কর্তৃকারক হয়ে গেল কর্তৃকারক। উপসর্গ কি আছে? উপসর্গটা কি এখন? তোমার উপসর্গ কি এখন? জ্বর আছে? না ঠিক আছে, 2-3 দিন পরে ঠিক হয়ে যাবে। আপনার বাপের আপনি আপনি আমার জানাই ইয়ে করে আমার ফোন দিয়ে আমিও ফোন দিয়ে চার নম্বর যে নিয়মটা আছে দেখো, 4 নম্বর নিয়মটা আমি লিখেছি শব্দের আদিতে অ থাকে, আদিতে মানে শুরুতে, শুরুতে যদি অ থাকে এবং তারপরে যদি ক্ষীয় থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে ওয়ের মতো হয়ে যাবে। এবং যতগুলো নিয়ম আমি করাচ্ছি সবগুলোই আদ্য অয়ের নিয়ম করাচ্ছি। এখন যে 5টি নিয়ম আমি করাচ্ছি সবগুলি আমরা আদ্য অয়ের নিয়ম করেছি, অর্থাৎ শব্দের শুরুতে যে অ আছে সেই অয়ের নিয়ম আমরা করছি। শব্দের আদিতে অ থাকলে এবং তারপরে ক্ষীয় থাকলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে কিসের মতো হয়ে যাবে ওয়ের মতো হয়ে যাবে। যেমন কি দক্ষ, দক্ষর উচ্চারণ আমরা কিভাবে করছি দুঃখ। এই যে এখানে ক্ষীয় আছে, ক্ষীয় থাকার কারণে দয়ের উচ্চারণটা কি হয়ে গেল ওকার যুক্ত হয়ে গেল। এখানে এই যে ক্ষীয়টা থাকার কারণে দয়ের উচ্চারণ আমরা কিভাবে করলাম দয়কার দিয়ে, এবং ক্ষীয় থাকার কারণে ক্ষীয় উচ্চারণটা আমরা কি করলাম ক এবং খ সহযোগে, যেটা আমরা একটু আগেও করেছি যে শব্দের শেষে বা মাঝে বা শুরুতে যদি ক্ষীয় থাকে তাহলে ক্ষীয়র উচ্চারণ ক খ এর মতো হয়ে যাবে, ক বসন্ত ক্ষয়ের মতো হয়ে যাবে, সেটা আমরা একটু আগেও করেছি। ঠিক তদ্রুপ ভাবে পক্ষ, পক্ষর উচ্চারণটা কি হয়ে গেল পক্ষ, পয়কার পো পয়েন্ট বসন্ত ক্ষয়কার পক্ষ, রক্ষা হয়ে গেল রক্ষা, র ক্ষয়কার খা হয়ে গেল রয়কার রূপ, পয়েন্ট বসন্ত ক্ষয়াকার খা রক্ষা।
দেখো একটা নিয়ম লিখলাম, শব্দের শুরুতে যদি রফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেই রফলাযুক্ত ব্যঞ্জন বর্ণের আদ্য অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে ও এর মতো হয়ে যাবে। কি বলছি যে শব্দের শুরুতে যদি রফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে সেই ব্যঞ্জন বর্ণের অয়ের উচ্চারণ আদ্য অয়ের শব্দের শুরুতে যে অ থাকবে সেই অয়ের উচ্চারণ বা যে ব্যঞ্জন বর্ণটা থাকবে তার উচ্চারণ অয়ের মতো না হয়ে কিসের মতো হয়ে যাবে, ও এর মতো হয়ে যাবে। যেমন কি লিখলাম গ্রহ, গ্রহের উচ্চারণ আমাদেরকে কি করতে হবে গ্রহ, ব্রতর উচ্চারণ করতে হবে গ্রহ, প্রভাতের উচ্চারণ করতে হবে প্রভাত, প্রধানের উচ্চারণ করতে হবে প্রধান। এই গেল আমাদের উদাহরণ সহ আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম। আমরা বাংলা উচ্চারণের 5টি নিয়ম শিখলাম, উদাহরণ সহ আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম শিখলাম। এবার আমরা শিখব উদাহরণ সহ মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম। আচ্ছা দেখো উদাহরণ সহ মধ্য ও উচ্চারণের 5টি নিয়ম। উদাহরণ সহ মধ্য ও উচ্চারণের 5টি নিয়ম। এই 5টি নিয়মের মধ্যে প্রথম যে নিয়মটা আছে, প্রথম নিয়মটা হচ্ছে শব্দের মধ্যের অ,
অর্থাৎ শব্দের মাঝখানের অ আদ্য অয়ের মধ্যে, অর্থাৎ শব্দের শুরুতে যে অ থাকে সেই অয়ের পরে যদি রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘকার থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে ওয়ের মতো হয়ে যায়। এটা আমরা একটু আগে করেছি। এটাও ঠিক তদ্রুপ ভাবে ওই নিয়মটার মধ্যেই বা ওই নিয়মটার কাছাকাছি কেন যে শব্দের মধ্যে অ আদ্য এর মতে রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ ঋকার এবং ক্ষীয় জফলার আগে থাকে। শব্দের মাঝখানের অটা যদি এই বর্ণগুলোর আগে থাকে এবং মাঝের অটার পরে যদি এই বর্ণগুলো থাকে, সোজা কথা যে শব্দের মাঝের অয়ের পরে যদি রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘ ঋকার ক্ষীয় জফলা থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে কিসের মতো হয়ে যাবে? ও এর মতো হয়ে যাবে। যেমন কি জলধি, এই যে দেখো জল লয়ের সাথে অবশ্যই আমার অ আছে এবং অয়ের পরে কি আছে? এই যে রস্বইকার আছে। তাহলে এই যে নিয়মটা, এই নিয়মটার মধ্যে করে দিয়েছে যে শব্দের মধ্য আদ্য এর মতোই রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘকার এবং ক্ষীয় জফলার আগে থাকে। তাহলে রস্বইকারের আগে অ আছে, প্রথমে আমার বৈগেজ আছে এবং রস্বইকারের আগে আমার অ আছে। এই অ থাকার কারণে সেই অয়ের উচ্চারণ কিসের মতো হয়ে গেল? অয়ের মতো না হয়ে ও এর মতো হয়ে গেল। যেমন জলধি হয়ে গেল কি জলধি, জননী ঠিক তদ্রুপ ভাবে নয়ের মধ্যেও আছে, বৈগেজ আছে, নয়ের মধ্যেও আছে, এরপরে আমার দীর্ঘিকার আছে জননী বানানে, সেখানে আমার জননী হয়ে গেল। ঠিক তদ্রুপ ভাবে কাকুলি যা আমি প্রথমে বলেছিলাম ওরকম আছে। ঠিক তদ্রুপ ভাবে কি আছে? সুমতি, সুমতি। এই যে সুমতির মধ্যে দেখো যে ম আছে, ময়ের মধ্যে আছে, অয়ের পরে রস্বইকার আছে, এটা হয়ে গেল কি সুমতি। তাহলে প্রত্যেকটা মাঝের অয় কি হয়ে গেল? উকার হয়ে গেল। প্রত্যেকটা মাঝের অয় উকার হয়ে গেল। যে শব্দের মধ্যে অ আদ্যের মতে রস্বই দীর্ঘ হ্রস্ব দীর্ঘকার এবং ক্ষীয় জফলার আগে থাকলে অয়ের উচ্চারণ কিসের মতো হবে? অয়ের মতো না হয়ে ও এর মতো হয়ে যাবে। জলধি হলো জলধি, জলধি হলো জলধি, কাকুলি হলো কাকুলি, সুমতি হলো সুমতি। এই নিয়মগুলো যাদের কাছে আছে তারা ঝালাই করো, যাদের কাছে নেই তারা লিখে নাও, কারণ প্রত্যেকের এই নিয়মগুলো খুব কাজে লাগবে। কারণ এই নিয়মগুলো ছাড়া তোমরা পরীক্ষার হলে কিন্তু লিখতেও পারবে না। আবার তোমার যদি নিয়মগুলো জানা থাকে তুমি কিন্তু পরীক্ষার হলে যে শব্দগুলো উচ্চারণ করবে বা উচ্চারণ লিখবে, তোমার যদি নিয়মগুলো মনে থাকে, তোমার যদি উচ্চারণটা মনে না থাকে, তাহলে সেই নিয়মগুলা দিয়েই তুমি বসে বসে উচ্চারণটা সুন্দরভাবে করে দিতে পারবে। আচ্ছা, এই যে দেখো 2 নম্বর নিয়মটা, মধ্য অয়ের আগে
থাকে মধ্য অয়ের আগে, মাঝখানে যে অটা আছে সেই অটার আগে যদি আ থাকে, অর্থাৎ ছড়া থাকে বা আকার থাকে, তাহলে সেই মধ্য অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে ওয়ের মতো হয়ে যাবে। তাহলে মধ্য অয়ের আগে আকার থাকে সেই অ উকার রূপে উচ্চারিত হয়, বা মধ্য অয়ের আগে আকার থাকলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে ওয়ের মতো হয়ে যায়। যেমন কি ভাষণ, ভয়াকার মধ্যম মূর্ধন্য ভাষণ, এখানে এই যে এই স্বরের মধ্যে অবশ্যই কি আছে, ও আছে, এবং এই অয়ের আগে মধ্য অয়ের আগে এখানে অবশ্যই আ আছে। তাহলে মধ্য অয়ের আগে আ থাকে, সেই অয়ের উচ্চারণ আমার কিসের মতো হবে, ওয়ের মতো হবে। ভাষণ হয়ে গেল কি ভাষণ, তারপরে সাগর হয়ে গেল সাগর, আসল হয়ে গেল আসল। তাহলে মধ্য অয়ের আগে আ থাকলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে ওয়ের মতো হয়। যেমন ভাষণ, ভাষণ, সাগর, সাগর, আসল, আসল। মধ্য অয়ের আগে যেটা থাকে সেই অয়ের উচ্চারণ নাম দেয় এই যে দেখো 3 নম্বর নিয়মটা আমি লিখলাম, মধ্য অয়ের আগে এটা থাকে, মাঝখানে যে অ আছে সেই অয়ের আগে যদি আমার এটা থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে আমার ওয়ের মতো হয়ে যাবে। মধ্য অয়ের আগে এটা থাকলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে ওয়ের মতো হয়ে যাবে। যেমন কি বেতন, বেতনের উচ্চারণটা আমরা কিভাবে করব, বেতন। তাহলে এখানে এই যে মধ্য অয়ের আগে আমার কি আছে, মধ্য অয়ের আগে আমার এ আছে, এখানে আমার অ আছে, এখানে আমার এ আছে বা এ আছে। তাহলে মধ্য অয়ের আগে এ থাকার কারণে আমার মাঝখানের অটার উচ্চারণটা কেমন হয়ে গেল, ও হয়ে গেল, বেতন হয়ে গেল বেতন। ঠিক তদ্রুপ ভাবে কেতন, কেতনের মধ্যে ও আছে, এখানে এ আছে, ঠিক তদ্রুপ ভাবে কেতন হয়ে গেল কি আমার কেতন। আচ্ছা, এবার আমরা 4 নম্বর নিয়মে চলে যাই। 4 নম্বর নিয়মটা হচ্ছে
আচ্ছা দেখো 4 নম্বর নিয়মটা দেখো যে বাংলা ভাষায় বেশ কিছু সমাজগত তৎসম শব্দ, যে শব্দগুলো সংস্কৃত থেকে এসেছে সেই শব্দগুলি তৎসম শব্দ। সব তৎসম শব্দে অ রূপে উচ্চারিত হয়। যেমন এখানে আমরা কি লিখেছি পথচারী, এটা হচ্ছে কি আমরা সমাজবদ্ধ একটা পদ, সমস্ত পদ, এটার যে উচ্চারণটা এই উচ্চারণটা হবে কি পথচারী। এখানে ক্ষয়ের মধ্যে কিন্তু ওকার নাই, এখানে কিন্তু ভূমিকার আছে, এখানে আমি রসইকার দিয়ে দিয়েছি। ঠিক তদ্রুপভাবে বনবাসী, বনবাসী, বনলতা, বনলতা, লোকগীতি হয়ে গেল কি লোকগীতি। এখানে কয়ের মধ্যে কিন্তু অবশ্যই ওকার দিতে হবে। আর গীতি বানানে আমার যেহেতু প্রথমে বিবৃকার আছে, দুইটাই আমার এখানে রসইকার হয়ে যাবে। তাহলে বাংলা ভাষায় বেশ কিছু সমাজগত তৎসম শব্দে অয়ের উচ্চারণ অয়ের মতো না হয়ে উয়ের মতো হয়ে যায়। আচ্ছা, এবার আমরা 5 নম্বর নিয়মটা শিখব। দেখো 5 নম্বর নিয়মটা দেখো, মধ্য অয়ের আগে অধ্বনি থাকে। আমার মাঝখানে তো অ আছে, অয়ের আগে আমার অধ্বনি, তাহলে মধ্য অয়ের আগে অধ্বনি থাকলে মধ্য অয়ের উচ্চারণ কিসের মতো হবে? উকারের মতো হবে। মধ্য অয়ের আগে অধ্বনি থাকলে মধ্য অয়ের উচ্চারণ কিসের মতো হবে? উকারের মতো হবে। যেমন কি কোমল, কোমলের উচ্চারণ হবে কোমল, কমলের উচ্চারণ হবে কি কোমল, ওজনের উচ্চারণ হবে ওজন, মতনের উচ্চারণ হবে মতন। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমাদের কিন্তু এই নিয়মগুলো থেকে অবশ্যই একটা নিয়ম পরীক্ষাতে আসবেই আসবে, যে উদাহরণ সহ আদ্য ও মধ্য ও বা অন্ত বা বফালা মফালা একটা না একটা নিয়ম অবশ্যই আসবে। আজকে আমরা বাংলা উচ্চারণের 5টি নিয়ম শিখলাম, উদাহরণ সহ আদ্য এর উচ্চারণ শিখলাম, মধ্য এর উচ্চারণ শিখলাম। তারপরেও আমরা আগামী ক্লাসে বাকি যে নিয়মগুলো আছে সেগুলো শিখে নিব। অবশ্যই তোমরা ভালো থাকবে, তোমরা বাসায় পড়াশোনা করবে। আর দেখা গেছে যে তোমাদের যে ফার্স্ট পেপার আছে, আমি আগেও বলেছি ফার্স্ট পেপার যে তোমাদের যে নৈতিক প্রশ্নগুলো আছে, বহুল নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, গল্প, কবিতা, এগুলো তোমরা ভালোভাবে পড়তে থাকো। যদি কারোর কোথাও সমস্যা থাকে যদি বলতে পারো বা আমাদেরকে মেসেজ করো, আমরা অবশ্যই আবার সেগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।
একদম বাড়ি আমি একটা মুরগি দেখতে পারে মনে